প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে করোনাকে দূরে সরাতে আমরা সবাই আছি ঘরেতে। ঘরে বসে কি করছি? আসো আমরা ঘরে বসে বেশি বেশি বই পড়ি, সময় সুন্দরভাবে কাটবে। বিশেষ করে আমরা একাডেমিক বইগুলো পড়ে এখন এগিয়ে রাখি এবং বেশি বেশি শেখার চেষ্টা করি। তোমাদের জন্য আমরা ব্যবস্থা করেছি অনলাইনে ক্লাস। এই অনলাইনে ক্লাসগুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমিও আজকে একটি অনলাইনে ক্লাস নেব, প্রথম ক্লাস আমার এটি। আমি পড়াবো পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের নবম অধ্যায় তরঙ্গ। তরঙ্গের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তীব্রতা। এখন আসো, তীব্রতা কি? তীব্রতা কাকে বলে? তীব্রতা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে যদি একটি তল কল্পনা করা হয়, সেই তলের প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তরঙ্গ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় তরঙ্গ তীব্রতা। ব্যাপারটা এরকম, তরঙ্গ যাচ্ছে এইদিকে, এর সাথে লম্বভাবে একটি তল কল্পনা করলাম। এই তলের একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তরঙ্গ শক্তি নির্গত হবে সেটাই হবে তরঙ্গের তীব্রতা। তো তীব্রতার একটি গাণিতিক রাশিমালা, এখানে যে তীব্রতার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়ে নিবে। তারপরে আমি তো বললাম, আমি আবারও বলছি যে তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে যদি একটি তল কল্পনা করা হয়, সেই তলের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। এখন এর যদি গাণিতিক রাশিমালা আমরা বের করতে চাই, তাহলে একটা গাণিতিক রাশিমালা পাবো আমরা। গাণিতিক রাশিমালা, আমরা তীব্রতার যে সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞাটা থেকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু মোট শক্তি, তরঙ্গ শক্তি E যদি a ক্ষেত্রফলের ভিতর দিয়ে যায়, এই তলটার ক্ষেত্রফল যদি a হয়, আর এখান থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব ধরি, এখান থেকে দূরত্বটা মনে করো l, এই l দূরত্ব যেতে যদি t সময় লাগে, তাহলে একক ক্ষেত্রফলে একক সময় যদি আমরা হিসাবটা বের করতে চাই, তাহলে a এবং t দিয়ে ভাগ করে দেব। একক ক্ষেত্রফলে একক সময় যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়। এখন আমার গাণিত রাশিমালা প্রমাণের সুবিধার্থে ই এর পাশে একটি এল নেই, ওই দৈর্ঘ্য যে কোনো অংশের দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা এ, এল নিচে নেই, টি, এল এল বাদ হয়ে যাবে, এই সমীকরণটাই আবার পাওয়া যাবে। শুধু আমরা রাশিমালা পাওয়ার সুবিধার্থে এই এলটা নিলাম, এটা নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য। এখন ই এল বাই টি সমান হচ্ছে স্মল ভি অর্থাৎ বেগ, এ এল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য আয়তন, ভি হচ্ছে এখানে বেগ আর ক্যাপিটাল ভি হচ্ছে আয়তন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন কোনো মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ যখন প্রবাহিত হয়, তখন সেই মাধ্যমের অণুগুলি সরল সন্ধিত স্পন্দনে কাঁপতে থাকে। সরল সন্ধিত স্পন্দনে কম্পিত কোনো কণার মোট শক্তি তার সর্বাধিক স্থিতিশক্তির সমান অথবা সর্বাধিক গতিশক্তির সমান। এটা আমরা পর্যায়বৃত্ত গতিতে জেনে আসছি। তাহলে এই মোট শক্তি হবে হচ্ছে, আবার আমরা জানি, আবার ই সমান হচ্ছে মোট শক্তি, ই ইকুয়াল টু সর্বাধিক গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। ভি ম্যাক্স সমান আমরা জানি, হচ্ছে সরলসন্ধিত স্পন্দনরত কোনো কণার বেগ, সর্বাধিক বেগের রাশিমালায় আমরা জানি ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার। ওমেগা এ যেহেতু ভি ম্যাক্স স্কয়ার অথবা ওমেগা স্কয়ার এ স্কয়ার। আবার ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ স্কয়ার এ স্কয়ার
সমান হচ্ছে হাফ এম 4 পাই স্কোয়ার এপি স্কোয়ার এ স্কোয়ার। আমরা এই চিত্রটাকে এখন মুছে ফেলতে পারি, এটার আর প্রয়োজন নেই। এই 1 নম্বর সমীকরণে ই এর মান বসিয়ে পাই, আমি একটু সংক্ষেপে লিখছি। 1 নং সমীকরণে ই এর মান বসিয়ে পাই আই ইকুয়াল টু ই সমান হচ্ছে, এখানে আমরা আরেকটা লাইন লিখে রাখতে পারি অবশ্য, 2 দিয়ে কাটাকাটি যায়, 2 এম পাই স্কোয়ার এপি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে 2 এম পাই স্কোয়ার এপি স্কোয়ার এ স্কোয়ার। ই সমান বসাইলাম, সাথে আছে একটা ভি আর নিচে আছে আয়তনের ভি, ক্যাপিটাল ভি, সমান হচ্ছে 2 ভর বাই আয়তন। এই যে ভর বাই আয়তন সমান হচ্ছে ঘনত্ব, 2 রো পাই স্কোয়ার এপি স্কোয়ার এ স্কোয়ার ভি। একটু সাজাই লিখতে পারি স্কোয়ার গুলি এক পাশে, 2 পাই স্কোয়ার এপি স্কোয়ার এ স্কোয়ার রো ভি আই ইকুয়াল টু, এইটা হচ্ছে তীব্রতার রাশিমালা, তরঙ্গের তীব্রতার রাশিমালা। এখানে এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, এ হচ্ছে তরঙ্গের বিস্তার, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, ভি হচ্ছে তরঙ্গের বেগ। একটা তরঙ্গের রাশিমালা যদি দেওয়া থাকে আর সেই তরঙ্গটা কোন মাধ্যমের ভিতর দিয়ে গেল সেই মাধ্যমের ঘনত্ব যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই তরঙ্গটির তীব্রতা অনায়াসে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এ হচ্ছে তরঙ্গের তীব্রতার রাশিমালা। এখন আমরা আসি শব্দ তরঙ্গ। তরঙ্গের সংজ্ঞা তো আমরা পেয়েছি, শব্দ তরঙ্গের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? জাস্ট তরঙ্গের সংজ্ঞার মতোই, কারণ শব্দ এক ধরনের তরঙ্গ, শুধু লেখার ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব, যে তরঙ্গ সঞ্চালনের পথের জায়গাটায় আমরা লিখব শব্দ তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে কোনো তল কল্পনা করলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় শব্দ তরঙ্গ। তো শব্দ তরঙ্গের সংজ্ঞাটা যদি আমাদের স্পেসিফিক ভাবে শব্দ তরঙ্গ আসে তাহলে শব্দ তরঙ্গের সংজ্ঞা লিখব, তরঙ্গের সংজ্ঞা আসলে আমরা তরঙ্গের সংজ্ঞা লিখব, যেভাবে আসে ঠিক সেভাবে লিখব। এই হচ্ছে তীব্রতার রাশিমালা। এই তীব্রতা অর্থাৎ শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা কয়েকটা রাশিমালার উপর নির্ভর করে। কি কি রাশিমালার উপর নির্ভর করে এগুলো আমাদের একটু জানার প্রয়োজন। সমীকরণটা রেখে দিলাম আপাতত। তীব্রতার নির্ভরশীলতা, 1 নম্বর ধরো উৎসের বিস্তার। যদি উৎসের বিস্তার স্মল এ হয় আর তীব্রতা যদি আই হয়, তাহলে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার বাড়লে তীব্রতা বাড়বে। উৎসের আকার, উৎসের আকার, এটার কোনো গাণিতিক টার্ম নেই, তবে আমরা বলতে পারি যে উৎসটি যত বড় তার তীব্রতা তত বেশি, কারণ বড় উৎস বেশি বায়ুকে কম্পিত করতে পারবে, বা যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের অণুগুলিকে বেশি অণুগুলিকে কম্পিত করতে পারবে, তাই উৎসের আকার বড় হলে পরে তীব্রতা বেড়ে যাবে। উৎসের কম্পাঙ্ক, তীব্রতা আই হইলে কম্পাঙ্ক এফ হলে আই ইজ প্রপোর্শনাল এফ স্কয়ার। একই কথা যে কম্পাঙ্ক বাড়লে তীব্রতা বাড়বে। উৎসের ঘনত্ব, উৎসের ঘনত্ব আই ইজ প্রপোর্শনাল রো, যে মাধ্যমের ঘনত্ব যত বেশি তার তীব্রতা তত বেশি। মাধ্যমের বেগ, মাধ্যমের বেগ
তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো মাধ্যমের বেগ যেদিকে হয় তরঙ্গ যদি সেই দিকে যেতে থাকে, মাধ্যমের বেগ যেদিকে হবে তরঙ্গ যদি সেই দিকে যেতে থাকে, তাহলে বেগ তীব্রতা বেড়ে যায়। আর মাধ্যম যদি তার উল্টা দিকে আসে, মাধ্যমের বেগ যদি তরঙ্গের উল্টা দিকে আসে, অর্থাৎ মাধ্যমের অণুগুলির বেগ তরঙ্গের উল্টা দিকে থাকলে বেগ কমে যাবে, এর তীব্রতা কমে যাবে, তীব্রতা কমে যাবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি I is proportional V। তারপর হচ্ছে উৎস হতে শ্রোতার দূরত্ব, উৎস থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হবে তীব্রতা তত কমতে থাকবে। অর্থাৎ উৎস থেকে শ্রোতার দূরত্ব যদি R হয় আর তীব্রতা যদি I হয়, I is proportional 1/r²। এটা ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। 7 অনুনাদি বস্তুর উপস্থিতি। একটা বস্তুকে যদি ফাঁকা জায়গায় আমরা কম্পিত করি তাহলে যে সব তীব্রতার শব্দ আমরা শুনতে পারবো, সেই বস্তুটির নিকটে যদি একটা অনুনাদি বস্তু থাকে, যেমন ফাঁপা বাক্স বা কাঠের টেবিল, যে কোনো কিছু হোক, সেটা যদি থাকে তাহলে তার নিকটে আনলে পরে তীব্রতা বেড়ে যাবে। কারণ ওইখানে বেশি পরিমাণে বায়ু কম্পিত হবে এবং অনুনাদ সৃষ্টি করবে, এখানে একটা অনুনাদ সৃষ্টি করবে। আমরা জানি অনুনাদ সৃষ্টি হলে বিস্তার বেড়ে যায়, বিস্তার বেড়ে গেলে তীব্রতা বেড়ে যায়। এইভাবে আমরা বলতে পারি যে অনুনাদি বস্তুর উপস্থিতি থাকলে পরে তীব্রতা বেড়ে যাবে। এরপরে ধরো উৎস ও শ্রোতার গতি। উৎস ও শ্রোতার গতি। উৎস যদি শ্রোতার দিকে যায় বা শ্রোতা যদি উৎসের দিকে আসে তাহলে তীব্রতা বেড়ে যায়। এর বিপরীত ক্রম ঘটলে পরে তীব্রতা কমে যাবে। এটার কোনো গাণিতিক টার্ম নেই। এগুলো আমরা মনে রাখবো। এখানে কিছু গাণিতিক টার্ম আছে, এই কয়টা গাণিতিক টার্ম আছে, এগুলা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আর যেগুলো গাণিতিক টার্ম নাই এগুলো অনুধাবনের জন্য অথবা জ্ঞানমূলকের জন্য অথবা এমসিকিউর জন্য আমাদের এগুলো কাজে লাগবে। এই হচ্ছে তীব্রতার নির্ভরশীলতা। এখন আমরা শিখব হচ্ছে অন্য একটা কথা, সেটা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ হয়, আমরা জানি বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়। তো শব্দ দূষণ কেন হয়? শব্দ দূষণ হচ্ছে অনেক বেশি জোরে শব্দ হলে পরে সেটাকে আমরা শব্দ দূষণ বলি। তবে এটা কতটুকু জোরে শব্দ হলে পরে এই শব্দ দূষণটা হবে, এই কতটুকু জোরে শব্দ হলে পরে শব্দ দূষণ হবে, এটা নির্ভর করে হচ্ছে শব্দের তীব্রতা লেভেলের উপর। আমরা অনেকেই জানি যে যন্ত্রণাদায়ক শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 180 ডেসিবেল। ডেসিবেলটা কি? ডেসিবেলটা হচ্ছে তীব্রতা লেভেলের একক। এখন এই তীব্রতা লেভেল শিখতে হলে ধারাবাহিকভাবে আমাদের কয়েকটা রাশি জেনে তারপরে তীব্রতা লেভেলটা কি সেটা শিখতে হবে। আমরা সেখানে যাচ্ছি। তীব্রতা লেভেল কাকে বলে? তীব্রতা সম্বন্ধে আমাদের এতটুকুই আমরা জানলাম। আর আমি এটা রেখে দিয়েছিলাম এই জন্য যে এখানে যে স্কোয়ার, এফ স্কোয়ার, রো, ভি এই সমীকরণের সাথে সম্পর্কযুক্ত, ওইখান থেকে আমাদের এগুলো মনে রাখতে সুবিধা। তো তীব্রতা গেল, এখন আমরা তীব্রতা লেভেলের দিকে যাব ধীরে ধীরে। তীব্রতা লেভেল পড়তে হলে আমাদের কয়েকটা রাশি জানতে হবে, সেই রাশিগুলো আমরা এখন পড়ব। তীব্রতা লেভেল জানতে হলে আমাদের প্রথমে দরকার প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা সম্বন্ধে আলোচনা করার আগে আমাদের জানার দরকার তীব্রতা কিসের উপর নির্ভর করে। তীব্রতা বেসিক্যালি বিস্তারের উপর নির্ভর করে। আমরা সর্বাধিক যে তীব্রতার শব্দ মানে কানে সহনীয়, আমাদের কানে সহনীয় সর্বাধিক যে তীব্রতার শব্দ, সেই শব্দের বিস্তার হচ্ছে 10⁻⁵ মিটার। সর্বাধিক তীব্রতার বিস্তার হচ্ছে 10⁻⁵ মিটার। ক্ষীণ তীব্রতার বিস্তার, যে শব্দটা শুধু সবেমাত্র আমরা শুনতে পাই,
এরকম তীব্রতা বিস্তার কত? ক্ষীণ তীব্রতার বিস্তার 10⁻11 মিটার। তাহলে এই সীমান্তিক মানের মধ্যে যে শব্দটা আছে সেই শব্দ আমরা শুনতে পাই, অর্থাৎ দুটি বিস্তারের সীমান্তিক মানের অনুপাত সমান হচ্ছে 10⁻5/10⁻11 সমান 10⁻6। ঠিক এমনিভাবে তীব্রতার সীমান্তিক মানের অনুপাত, দুটি বিস্তারের সীমান্তিক মানের অনুপাত আমরা পেয়ে গেছি। এখন বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক হচ্ছে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তো সেই ক্ষেত্রে দুটি বিস্তারের সীমান্তিক মানের অনুপাত যদি 10⁶ হয়, তাহলে দুটি তীব্রতার সীমান্তিক মানের অনুপাত হচ্ছে এটার স্কয়ার, অর্থাৎ 10⁻12। তার মানে আমরা 10⁻12 সীমান্তিক মানের মধ্যে যে তীব্রতা আছে সেই তীব্রতার শব্দ আমরা শুনতে পাই। এর মধ্যে প্রারম্ভিক সীমা আছে, যেটা সবেমাত্র আমরা শুনতে পাই, আর একটা হচ্ছে সর্বাধিক সীমা, যেটার উপরে গেলে আমরা আর শুনতে পাই না, বা আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই সীমান্তিক মানের বিস্তারটা অনেক বেশি, 10⁻12। তো এটা প্রারম্ভিক যে মান, তীব্রতার প্রারম্ভিক মান, এটা শুধুমাত্র তীব্রতার উপরে নির্ভর করে না, মানে শ্রাব্যতার সীমা প্রারম্ভিক মান, তীব্রতার প্রারম্ভিক মান না, শ্রাব্যতার সীমার প্রারম্ভিক যে মান, সেই মানটা কম্পাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ কম্পাঙ্ক 1000 হার্টজ কম্পাঙ্কের 1000 হার্টজ কম্পাঙ্কের 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রারম্ভিক মান বা প্রমাণ তীব্রতা বলে। তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। শ্রাব্যতার সীমার যে প্রারম্ভিক মান, সেই প্রারম্ভিক মানটাই হচ্ছে প্রমাণ তীব্রতা। এটা কত? 1000 হার্টজ কম্পাঙ্কে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। আমাদের যদি প্রমাণ তীব্রতার সংজ্ঞা আসে, সেই ক্ষেত্রে আমরা এই লাইনটাই লিখে দেবো যে 1000 হার্টজ কম্পাঙ্কে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। একইভাবে আমরা লিখতে পারি আবার 1000 হার্টজ কম্পাঙ্কে 10⁻12 ওয়াট ক্ষমতাকে প্রমাণ ক্ষমতা বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রমাণ তীব্রতার মানটা জেনে গেলাম। প্রমাণ তীব্রতা হচ্ছে সর্বনিম্ন যে তীব্রতার শব্দ আমাদের কাছে শ্রাব্য, সেটাই আমাদের প্রমাণ তীব্রতা। এটার একটা কম্পাঙ্ক আছে 1000 হার্টজ কম্পাঙ্ক। ঠিক একইভাবে প্রমাণ ক্ষমতাও আমাদের জানা হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রমাণ তীব্রতা। এইবার চলে আসি, আমাদের খেয়াল রাখতে হবে আমরা তীব্রতা লেভেলের দিকে যাচ্ছি। তীব্রতা লেভেল জানার জন্য এই জিনিসগুলো আমাদের, এই রাশিমালাগুলো আমাদের জানার প্রয়োজন। এইবার আমরা জানবো হচ্ছে শব্দোচ্চতা। শব্দোচ্চতা কি? শব্দোচ্চতা হচ্ছে অনুভূতি নির্ভর, অর্থাৎ যে কোনো তীব্রতার একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছালে আমরা কত জোরালো, সেই শব্দটা কত জোরালো, যে বৈশিষ্ট্যের কারণে আমরা এটা জানতে পারি, সেটাই হচ্ছে শব্দোচ্চতা। এটা অনুভূতি নির্ভর। এক এক ব্যক্তির কাছে শব্দোচ্চতা একই রকম, একই তীব্রতার শব্দ, কিন্তু এক এক ব্যক্তির কাছে শব্দোচ্চতার মান এক এক রকম। তো সেই ক্ষেত্রে এই শব্দোচ্চতা বাড়লে
অর্থাৎ তীব্রতা বাড়লে শব্দোচ্চতা বাড়বে, তীব্রতা কমলে শব্দোচ্চতা কমবে। এর মানে এই নয় যে শব্দোচ্চতা তীব্রতা সমানুপাতিক। শব্দোচ্চতার সাথে তীব্রতার সম্পর্ক হচ্ছে বিজ্ঞানী ওয়েবার ফেসনারের মতে সম্পর্কটা এইরকম, যে কোনো তীব্রতার শব্দ, যে কোনো তীব্রতা হচ্ছে আই, তীব্রতার শব্দ লিখি, যে কোনো তীব্রতার শব্দ আই, যে কোনো তীব্রতার শব্দ, যে কোনো শব্দের তীব্রতা, কথাটা একটু ঘুরায় রাখলে আর সুন্দর শোনা যাবে। যে কোনো শব্দের তীব্রতা আই, তাহলে আই এর শব্দোচ্চতা হবে হচ্ছে শব্দোচ্চতা এল ইকুয়াল টু না, প্রপোর্শনাল। এল ইজ প্রপোর্শনাল লগ অফ আই, লগারিদম স্কেলে প্রকাশ পায়। এল ইকুয়াল টু কে লগ অফ আই, এ হচ্ছে শব্দোচ্চতা। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দোচ্চতা হচ্ছে অনুভূতি নির্ভর অর্থাৎ ব্যক্তি নির্ভর, এটা তীব্রতার সাথে লগারিদম স্কেলে সম্পর্কযুক্ত। এরপরে আমরা চলে আসি তীব্রতা লেভেলে। তীব্রতা লেভেল, তীব্রতা লেভেল কেন আসলো? আমাদের তীব্রতার সংজ্ঞা, তীব্রতার একক হিসেবে আমরা জানি ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এটা অত্যন্ত ক্ষুদ্রতম একটি একক। প্রায় একই ধরনের তীব্রতার দুটি শব্দের পার্থক্যটা বা শব্দের পরম মান নির্ণয় করাটা আমাদের কাছে দুঃসাধ্য হয়ে গেছে। সেই জন্য আমরা পরম মান না নির্ণয় করে, তীব্রতার পরম মান নির্ণয় না করে আপেক্ষিক মান নির্ণয় করি। আপেক্ষিক মান নির্ণয় করি কিভাবে? প্রমাণ তীব্রতার সাপেক্ষে অন্য একটি তীব্রতা কতটুকু বেশি, কতটুকু পার্থক্য তাদের, সে পার্থক্যটাই হচ্ছে আপেক্ষিক মান। এটা এইভাবে আমরা নির্ণয় করি। ধরো প্রমাণ তীব্রতার ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট, যদিও এটার মান আমরা জানি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর এই আই নটের শব্দোচ্চতা হচ্ছে এল নট, ওই নিয়ম অনুযায়ী কে লগ অফ আই নট। তাহলে তীব্রতা লেভেলটা কি? তীব্রতা লেভেলটা হচ্ছে যে কোনো তীব্রতার শব্দের শব্দোচ্চতা প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতা থেকে কতটুকু বেশি বা কতটুকু পার্থক্য। অর্থাৎ প্রমাণ তীব্রতার শব্দোচ্চতা থেকে যে কোনো তীব্রতার শব্দোচ্চতা কতটুকু বেশি, এটি হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু হচ্ছে যে কোনো তীব্রতার শব্দের শব্দোচ্চতা ও প্রমাণ তীব্রতার শব্দোচ্চতার পার্থক্যকে বলা হয় তীব্রতা লেভেল। আমাদের সংজ্ঞাটা আমরা ভালো করে মনে রাখি। যে কোনো তীব্রতার শব্দের শব্দোচ্চতা ও প্রমাণ তীব্রতার শব্দোচ্চতার পার্থক্যকে বলা হয় তীব্রতা লেভেল। এল এবং এল নট এর মান বসিয়ে দেই। এল আমরা এর আগে পেয়েছি, এখানে এল ইকুয়াল টু, তার কে কমন নেই দুইটা থেকেই, লগ অফ আই মাইনাস লগ অফ আই নট ইকুয়াল টু কে লগ অফ আই বাই আই নট। কে হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের মান আমরা আলাদা সংজ্ঞা থেকে বের করতে পারি, এমনভাবে বের করি যেন সমানুপাতিক ধ্রুবকের মান 1 হয়। কেমন? I ইকুয়াল টু 10 আই নট হলে এবং বিটা হচ্ছে তীব্রতা লেভেল, বিটা ইকুয়াল টু অন বেল হলে
বিটা ইকুয়াল টু 1 বেল। বেল হচ্ছে তীব্রতা লেভেলের একক। টেলিফোন আবিষ্কারক গ্রাহাম বেলের নাম অনুসারে এই এককটা ব্যবহার করা হয়, অর্থাৎ তীব্রতা লেভেলের ব্যবহারিক একক হচ্ছে বেল। তাহলে আমরা এই সমীকরণ থেকে পাই, সমীকরণ নম্বর যেহেতু দেইনি, আমরা সমীকরণ থেকে পাই বিটা হচ্ছে 1। এই সমীকরণটা একটা নম্বর দিয়ে দিই আমরা, যেহেতু এতক্ষণ কোনো নম্বর দেওয়া হয়নি, এটাকে আমরা 1 নম্বর দিই। সমীকরণটা 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 ইকুয়াল টু লগ অফ I সমান 10 I নট, 10 I নট বাই I নট। লগের বেজ হচ্ছে এখানে 10, I নট কাটা, লগ অফ 10 সমান হচ্ছে 1। এখানে I ইকুয়াল টু k বা 1 ইকুয়াল টু k ইন্টু 1, k ইকুয়াল টু 1। অতএব আমরা এইভাবে k এর মান 1 বের করতে পারি। অতএব 1 নং সমীকরণটি হবে বিটা ইকুয়াল টু লগ অফ I বাই I নট। এটার একক বেল, আমরা বেল লিখে দিলাম। আমরা এইখান থেকেও তীব্রতা লেভেলের সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা গাণিতিক সংজ্ঞা, সেটা হচ্ছে যে কোনো তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম মানকেই তীব্রতা লেভেল বলে। যে কোনো তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম মানকে তীব্রতা লেভেল বলে। বেল তো আমরা বলেছি তীব্রতা লেভেলের একক। এই বেলেরও সংজ্ঞা দেওয়া যেতে পারে। বেলের সংজ্ঞা আমরা কিভাবে দিব? বেলের সংজ্ঞা দিব হচ্ছে যে কোনো তীব্রতার শব্দ I ইকুয়াল টু, যদি I নট হয়, I ইকুয়াল টু 10 I নট হয়, 10 I নট হলে বিটা ইকুয়াল টু লগ অফ I বাই I নট, লগ অফ 10 I নট বাই I নট বাদ, লগ অফ 10 সমান 1 অন বেল। অর্থাৎ যে কোনো তীব্রতার 10 গুণ, প্রমাণ তীব্রতার 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো তরঙ্গের তীব্রতা লেভেলকে বলা হয় 1 বেল। তবে তোমরা জেনে রাখবা বেল এককটি অনেক বড়, এই জন্য আমরা তীব্রতা লেভেলের একককে ডেসিবেলে প্রকাশ করে থাকি। ডেসিবেল কি? ডেসিবেল হচ্ছে অন ডেসিবেল। অন ডেসিবেল সমান হচ্ছে 1/10 বেল, অর্থাৎ 1 বেলের 1 দশমাংশকে বলা হয় 1 ডেসিবেল। আমাদের ডেসিবেলের সংজ্ঞা আসে পরীক্ষায়, তখন আমরা লিখব, আগে বেলের সংজ্ঞাটা দিয়ে দিব, যে প্রমাণ তীব্রতার 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো তরঙ্গের তীব্রতা লেভেলকে বলা হয় 1 বেল, আর 1 বেলের 1 দশমাংশকে বলা হয় 1 ডেসিবেল। অতএব আমরা 1 বেল সমান লিখতে পারি এখানে 1 বেল সমান হচ্ছে 10 ডেসিবেল। এখন সমীকরণটি তাহলে কি হয়? সমীকরণটি তো আমরা পেয়েছি বিটা ইকুয়াল টু লগ অফ I বাই I নট বেল। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। অতএব সমীকরণকে লেখা যায় বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ I বাই I নট ডেসিবেল। বিভিন্ন ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। এই সূত্রটা আমার তীব্রতা লেভেলের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সমাধান করার জন্য এই সূত্রটা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমরা আরো কিছু রাশিমালার উদাহরণ দিব। সেই রাশিমালাগুলি হলো, মনে করো 1 ডেসিবেলের রাশিমালা বলতে ডেসিবেলের সংজ্ঞা তো আমরা একটা দিয়েইছি, এছাড়া আরেকটা সংজ্ঞা দেওয়া যেতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে যদি বিটা ইকুয়াল টু 1 ডেসিবেল হয়, তাহলে ডেসিবেল হলে
1 ইকুয়াল টু 10 লগ অন ডেসিবেল লিখলাম, 10 লগ I বাই I নট ডেসিবেল, ডেসিবেল বাদ লগ অফ I বাই I নট ইকুয়াল টু হচ্ছে 1 বাই 10 I বাই I নট, লগটা এই পাশে চলে গেলে হয়ে যাবে এন্টি লগ, এন্টি লগ 1 বাই 10। ক্যালকুলেটরে হিসাব করে আমরা এটার মান পাবো হচ্ছে 1.26। I ইকুয়াল টু 1.26 I নট সমান হচ্ছে I নট এর 126%। তার মানে 26% বেশি, I হচ্ছে I নটের চেয়ে 26% বেশি। অর্থাৎ যে কোনো প্রমাণ তীব্রতা অপেক্ষা, যে কোনো না, যে আমরা লিখব প্রমাণ তীব্রতা অপেক্ষা 26% বেশি তীব্রতার তীব্রতা লেভেলকে আমরা বলবো 1 ডেসিবেল। প্রমাণ তীব্রতা অপেক্ষা 26% বেশি তীব্রতা সম্পূর্ণ কোনো তরঙ্গের তীব্রতা লেভেলকে বলবো আমরা 1 ডেসিবেল। 1 ডেসিবেলের সংখ্যাটা এইভাবে দেওয়া হয়, তোমাদের যেইটা ভালো লাগে, আগে যেটা বললাম সেটাও দিতে পারো সংখ্যাটা, সেক্ষেত্রে বেলের সংখ্যা দিয়ে ডেসিবেলের সংখ্যা দিতে হবে, অথবা সরাসরি আমরা এই সংখ্যাটাও দিতে পারি। এখন আরো কিছু সম্পর্ক যদি আমরা দেখি, যেমন মনে করো I ইকুয়াল টু I নট হলে, I ইকুয়াল টু I নট হলে, I ইকুয়াল টু I নট হলে কি হবে? I ইকুয়াল টু I নট মানে হচ্ছে যে তীব্রতার শব্দটা আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে প্রমাণ তীব্রতার সমান। তাহলে আমাদের সমীকরণটা মান বসালে কি হবে? বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ I বাই I নট সমান হচ্ছে 10 লগ I নট বাই I নট সমান হচ্ছে I নট বাই I নট সমান হচ্ছে 1 লগ 1 সমান হচ্ছে 0 ডেসিবেল। অতএব আমাদের শ্রাব্যতার ন্যূনতম সীমা হচ্ছে 0 ডেসিবেল। যেহেতু প্রমাণ তীব্রতা আমাদের হচ্ছে শ্রাব্যতার ন্যূনতম তীব্রতা, আর প্রমাণ তীব্রতার সমান হলে যে তীব্রতা লেভেল পাবো সেই তীব্রতা লেভেলটা হবে আমাদের শ্রাব্যতার ন্যূনতম সীমা, এবং সেটার মান হবে 0 ডেসিবেল। অর্থাৎ আমাদের শ্রাব্যতার ন্যূনতম সীমা কত, তীব্রতা লেভেলের সীমা কত, সেক্ষেত্রে আমরা বলবো 0 ডেসিবেল। তো এইভাবে আমরা কিছু ব্যাখ্যা, দুই একটা ব্যাখ্যা আমরা দিতে পারি যে এটা আমাদের শেষ। এরপর হচ্ছে I ইকুয়াল টু হচ্ছে 1000 I নট হলে কি হবে? বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ I এর পরিবর্তে বসাই দিলাম 1000 I নট বাই I নট সমান হচ্ছে 10 লগ I নট বাদ 10 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 30 ডেসিবেল। এইভাবে আমরা বেলের অঙ্কগুলি অর্থাৎ তীব্রতা লেভেলের অঙ্কগুলি করব। যখন অঙ্ক করাবো তখন তোমরা এগুলোর ব্যবহার আরো ভালো করে বুঝতে পারবে। এ হচ্ছে তীব্রতা লেভেলের কথাবার্তা। এছাড়া আরো কিছু সমীকরণ, আমরা শ্রাব্যতার প্রারম্ভিক সীমা দেখলাম 0 ডেসিবেল, আবার শ্রাব্যতার সর্বাধিক সীমা অর্থাৎ যন্ত্রণাদায়ক শব্দ, আমাদের মস্তিষ্কে যন্ত্রণাদায়ক শব্দের শুরু হয় কখন? আমরা শুরুতেই বলেছিলাম যে যন্ত্রণাদায়ক শব্দের শব্দ দূষণ যেটা, সেটা হচ্ছে 120 ডেসিবেল। তাহলে 120 ডেসিবেল আসে কোথা থেকে? 120 ডেসিবেল আসে কোথা থেকে সেটা আমরা যদি গাণিতিকভাবে দেখাতে চাই তাহলে আমরা লিখতে পারি শ্রাব্যতার যন্ত্রণাদায়ক শব্দের তীব্রতা হচ্ছে, যন্ত্রণাদায়ক শব্দের তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার। অর্থাৎ তীব্রতা লেভেল হবে হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ I বাই I নট ডেসিবেল। লিখলাম, না লিখলেও চলতো, প্রথমে সমান হচ্ছে 10 লগ 1 বাই 10 টু দি পাওয়ার -12
10 log 10 to the power 12 120 ডেসিবেল, এখান থেকে আসছে। তাহলে আমরা পেলাম যে যন্ত্রণাদায়ক শব্দের যে তীব্রতা সেটা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কয়ার, আর এটা যদি আমরা তীব্রতা লেভেলে কনভার্ট করি তাহলে সেটা হবে হচ্ছে 120 ডেসিবেল। এরকম আবার এক ধরনের সমীকরণ আছে, যেমন মনে করো যে কোনো প্রথম তীব্রতা কোনো একটা স্থানে, তো কোলাহলপূর্ণ কোনো একটা স্থানে কিছু লোক আছে, সেখানে মনে করো তীব্রতা লেভেল, প্রথম ক্ষেত্রে তীব্রতা লেভেল যদি আমরা বলি, তীব্রতা লেভেলের দরকার নাই, তীব্রতা দিয়ে হিসাব করি। প্রথম তীব্রতা হচ্ছে আয়ন, কিছু লোক বাড়ার কারণে সেখানে তীব্রতা বেড়ে গেল, তীব্রতা হয়ে গেল I2। তাহলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হইল? তীব্রতা আয়ন থেকে I2 হলো, তীব্রতা আমাদের হিসাবটা তো তীব্রতা লেভেল দিয়ে করতে হবে। তো তীব্রতা লেভেলে কি পরিবর্তন হলো? তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে তীব্রতা লেভেল বিটা 1 ইকুয়াল টু হচ্ছে 10 log আয়ন বাই I0। দ্বিতীয় ক্ষেত্রে বিটা 2 ইকুয়াল টু 10 log I2 বাই I0। এখান থেকে এখানে যাই। এবার পার্থক্য ডেল বিটা ইকুয়াল টু হচ্ছে বিটা 2 মাইনাস বিটা 1 সমান হচ্ছে 10 কমন নিয়ে নিলাম, log of I2 by I0 minus log of ion by I0 সমান 10 log of log A minus log B সমান হচ্ছে log A by B। তাহলে A by B যদি হয় I2 by I0, ওটা উল্টে যাবে I0 by ion সমান হচ্ছে 10 log I2 by ion ডেল বিটা সমান। কিছু অঙ্ক আমরা সরাসরি এইভাবে করতে পারি যে প্রাথমিক তীব্রতা ছিল এত, পরবর্তী তীব্রতা হলো এত, অতএব তীব্রতা লেভেলের কি পরিমাণ পার্থক্য হলো, সরাসরি আমরা এই সূত্র দিয়ে তীব্রতা লেভেলের পার্থক্যটা করতে পারি। এ হচ্ছে তীব্রতা লেভেল সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা। তো তীব্রতা লেভেল দিয়ে আমরা সকল হিসাবগুলি করে থাকি। এই তীব্রতা লেভেলের হিসাবগুলি আমাদের অনেকগুলি আছে, বইয়ে একটা চার্ট করা আছে দেখবা, সেই চার্টগুলি সম্পূর্ণ মুখস্থ করতে হবে না। আমাদের যে জিনিসটা বিশেষভাবে কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কয়েকটা ভালো করে মনে রাখতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা যেমন মনে করো মস্তিষ্কে যখন আমাদের যন্ত্রণাদায়ক শব্দের সৃষ্টি না হয়, অর্থাৎ শান্ত শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 40 ডেসিবেল থেকে 69 ডেসিবেল। শান্ত তবে অনেকক্ষণ শুনলে যন্ত্রণাদায়ক হয়ে যাবে, অনেকক্ষণ শান্ত তবে বেশি সময় ধরে শুনলে যন্ত্রণাদায়ক। এই যে শব্দ 40 ডেসিবেল থেকে 69 ডেসিবেল, এটা আমি যতই শুনি না কেন আমার কোনো সমস্যা হবে না, সবসময় শুনতে ভালোই লাগবে। কিন্তু এমন একটা তীব্রতা লেভেল আছে যে অনেকক্ষণ ধরে শুনলে যন্ত্রণাদায়ক হয়। সেটার রেঞ্জ হচ্ছে 70 ডেসিবেল থেকে 119 ডেসিবেল। আর যন্ত্রণাদায়ক শব্দের তীব্রতা লেভেল 120
ডেসিবেল বা তার উপরে, এই তিনটা বেশি মনে রাখবা। আর বাকিগুলো যদি জানতে মনে রাখতে চাও, আমাদের বইয়ে যে চার্ট করা আছে কোনটা শব্দ কেমন কত ডেসিবেল হবে সেগুলো পড়ে নিতে পারো। আর বিশেষ করে তিনটা মনে রাখলে আমরা মোটামুটি অঙ্ক যেগুলো আসে সেগুলো করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের টপিক নিয়ে আলোচনা। তীব্রতা নিয়ে আলোচনা করলাম, তীব্রতা রাশিমালা পেলাম, তারপরে তীব্রতা কোন কোন রাশির উপর নির্ভরশীল সেগুলো আলোচনা করলাম। এরপর তীব্রতার লেভেল নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের প্রমাণ তীব্রতা নিয়ে আলোচনা করতে হলো, শব্দোচ্চতা নিয়ে আলোচনা করলাম, এরপর তীব্রতা লেভেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস আমরা আগামীতে দিব, সেখানে কিছু এই এই যে টপিকটা আছে এই টপিকের উপর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই ক্ষেত্রে তোমরা সেগুলো খেয়াল করবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ এই মনোযোগ দিয়ে শোনার জন্য। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। সবাইকে ধন্যবাদ।